আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে চলতি সপ্তাহেই জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনের আগেই জানিয়েছিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে। এই সপ্তাহ হচ্ছে ৮ থেকে ১৫ ডিসেম্বর। এই সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে তিনি আরও জানান, ভোটের সময় এবার বাড়তে যাচ্ছে ১ ঘণ্টা। গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে এবি পার্টি, এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। এবং বাংলাদেশের রাজনীতিকে আর পুরনো রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তফসিল, ভোট ও জোটের রাজনীতি, এই প্রসঙ্গে আজ আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকে ধন্যবাদ। যেমনটি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানালেন, চলতি সপ্তাহে তফসিল ঘোষণা হতে যাচ্ছে। তফসিলকে কেন্দ্র করে কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরে এক ধরনের ফিসফাস শুনছি যে তফসিলকে আদৌ ঘোষণা হবে। নির্বাচন কেন্দ্রিক এক ধরনের শঙ্কাও কারো কারো মনে জেগে উঠেছিল। সবকিছু মিলিয়ে যদি চলতি সপ্তাহে তফসিল ঘোষণা হয়, নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে কি? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। আর আমরা আশা করছিলাম যে চিফ অ্যাডভাইজার এবং আমাদের তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক যখন হলো, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে যে সিদ্ধান্তটা হয়েছিল, সেটাকে তো আমরা বিশ্বাস করেছি এবং সেটা তো হতে যাচ্ছে। এবং আজকে নির্বাচন কমিশনার যেভাবে বললেন আর কি, তফসিল ঘোষণা এই সপ্তাহের মধ্যেই হবে এবং তাতে করে আশা করা যায় বৃহস্পতিবারে অথবা নেক্সট সানডেতে হয়তো হয়ে যাবে আর কি। তফসিল ঘোষণার পর নির্বাচনটা ঠিক মতো যাতে হয় এবং নির্বাচনটা যাতে কোনো ধরনের আগের মতো পুরনো স্টাইলে কোনো নির্বাচন না হয়, সেটার প্রেক্ষিত কিন্তু আমরাই বলেছি। আমরা বারবার বলেছি যে নির্বাচন একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য যা যা করা দরকার, আমাদের থেকে সহযোগিতা যা যা পাওয়ার তারা চাবেন তারা আমরা করবো আর কি। আমাদের বৃহৎ দল হিসেবে আমরা এই কথা বলেছি অনেকবার যে একটা বৃহৎ দল, আমরা চাই যে একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক। সেই কারণে আমরা তো প্রস্তুত রয়েছি। কিন্তু 14, 18, 24 নির্বাচনের পর বলা হয়ে থাকে যে বাংলাদেশের পুরো নির্বাচনী ব্যবস্থায় নির্বাচনে গিয়েছিল। এবার ত্রয়োদশ নির্বাচনের মূল চ্যালেঞ্জ হচ্ছে জনগণের মাঝে নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা ফেরানো। কিভাবে ফেরাবে কমিশন? না, দেখেন, নির্বাচনের আস্থা ফেরানোটা হলো আমার ধারণা, যেহেতু আমিও একজন প্রার্থী, আমরা তো নির্বাচনের জন্য যাচ্ছি মানুষের কাছে। 15 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, তারা নির্বাচনের কেন্দ্রে আসতে পারেনি। ভোট এমনিই হয়ে গেছে, বাক্সে আগেই ভরা ছিল, সিলগুলো আগে দেওয়া হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, এগুলি তো আমরা জানি সবাই। তো মানুষের মধ্যে কিন্তু স্পিরিটটা আছে যে তারা ভোট দিতে চায়, তারা কেন্দ্রে যেতে চায়, কেন্দ্রে গিয়ে তারা ভোটটা দিতে চায়। বিশেষ করে তরুণ ভোটাররা খুব উৎসাহী আমি দেখলাম আর কি, যে প্রায় প্রত্যেক জায়গায় প্রায় 30%, 35% তরুণ যুবক তারা ভোট দিতে খুবই আগ্রহী। আমরা এই যে নির্বাচনী ক্যাম্পেইনে যেতেছি, তা সেখানে দেখা যাচ্ছে যে সবগুলি তরুণরা এসে তারা স্লোগান দিচ্ছে, তারা মিছিল করছে, তারা খুব আগ্রহী, উৎসাহমুখ এরকম যে আমরা ভোট দেব। তো সেই কারণে ভোটটা সুশৃঙ্খলভাবে নেওয়ার দায়িত্ব তো হলো নির্বাচন কমিশনের, এবং তারা কিভাবে করবে সেটা তো তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীটা যদি ঠিক থাকে এবং সশস্ত্র বাহিনীর সহযোগিতা নিয়ে প্রত্যেকটি কেন্দ্রে যদি শৃঙ্খলাবদ্ধভাবে ভোটটা দেওয়াতে পারে, তাহলে আমার মনে হয় ভোটটা সুন্দরভাবেই হবে। একদিকে নির্বাচনের প্রস্তুতি চলছে জোরে সোরে, অন্যদিকে আমরা দেখছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এবং তারেক রহমান এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছে। সবকিছু মিলিয়ে বিএনপির নির্বাচনী প্রস্তুতিতে কিছুটা ভাটা পড়েছে কি? দেখেন, নির্বাচনের প্রস্তুতিতে আমাদের কোনো ভাটা নাই। নির্বাচনের প্রস্তুতি আমরা সবসময় প্রস্তুত ছিলাম, কারণ নির্বাচন হবে দেশে, এটাই মানে আমরা ধরে নিয়েছি যে নির্বাচন হচ্ছে। বড় ধরনের কোনো ঘটনা না ঘটলে তো নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের জন্য আমাদের যে প্রস্তুতি সেগুলি আমাদেরকে ব্রিফ করা হয়েছে ফ্রম সেন্ট্রাল অফিস, এবং সেইভাবে সবাই কিন্তু সব প্রার্থীরা কাজ করছে। এবং যারা আমরা পূর্বে নির্বাচন করেছি আমাদের তো অভিজ্ঞতা রয়েছে, আমরা কিভাবে নির্বাচন করতে হয় আমরা জানি। তাছাড়াও নির্বাচনের প্রস্তুতি হিসাবে বিএনপির মতো একটা বড় দল সবসময় প্রস্তুত ছিল, নির্বাচন করতে পারেনি, করতে দেওয়া হয়নি।
এবারও প্রস্তুত আছি আমরা, এবং প্রস্তুতি আপনার তফসিল ঘোষণার পরে বোঝা যাবে তা নির্বাচন কমিশন কিভাবে তফসিলটা দেন, কি কি বাইন্ডিং সেখানে আছে। এখন নতুন করে যেমন ধরেন এবার একটা যেটা আমরা কোনো সময় হয়নি আর কি, যখন জোটবদ্ধ নির্বাচন হয় তখন কিন্তু যে জোটের সঙ্গে, যে দলের সঙ্গে, বড় দলের সঙ্গে জোট করে যায় ছোট ছোট দলগুলি, সেই দলগুলির মার্কাটা ছোট দলগুলিকে দেওয়া হয়। মার্কার সঙ্গে পরিচিত হলো এই দেশের জনগণ। সো ধানের শীষটা মানুষের কাছে খুবই পরিচিত। তো এবার আবার এটাকে আরপিওর সংশোধনে জোটের সমীকরণ আরেকটা পাল্টে গেছে কি? আমি মনে করি এই আরপিওর এই সংশোধনের কারণে আমাদের মধ্যে, আমরা যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, 29টি দল আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল, সেই সময় আমরা চিন্তা করেছি তাদের থেকেও আমরা বেশ কিছু লোকজন, আমরা ভালো লোক আছে সেখানে, তারা আমাদের সঙ্গে জয়েন করবে। কিন্তু ভোট তো এটা সাধারণ পাবলিক যারা ধরেন অর্ধশিক্ষিত বা অশিক্ষিত, তারা কিন্তু মার্কার উপরে ভিত্তি করে ভোটটা দেয়। এখন মার্কা যখন দেখবে যে একটা কাস্তে অথবা মাথাল অথবা অন্য কিছু ফুল, এগুলিতে তারা ভোট দিতে চায় না। তারা তো স্পেসিফিক, তো আপনি জানেননি, পরপর বাংলাদেশ হওয়ার পর থেকে এখন তো 25 সরকারের নৌকা ছিল, সেটা তো ডুবে গেছে। এখন ধানের শীষ, তারপরে আর একটি পার্টি আছে আপনার, তারাও স্বৈরাচারের দোষর ছিল, যদিও লাঙ্গলের ভুট্টোদের এরকম নাই। তো এই কতকগুলি মার্কা তারা চিনে আর কি, তার মধ্যে ধানের শীষ অন্যতম। ধানের শীষ মার্কা পেলে পরে আমরা জোটবদ্ধ যারা ছিলাম আর কি, তাদেরকে দিলে পরে সেখানে জরিপ করে দেখা গেছে যে এই ধানের শীষ মার্কাটা যাকে দেওয়া যাবে সে পাশ করবে, কিন্তু অন্য মার্কায় দিলে একটা ভালো মানুষ তাকে পাশ করানো যাবে না। কারণ ভোট তো মানুষের, এটা ধরেন জনগণের ভোটের উপরে তারা আপনার কোনো অধিকার নাই। তারা ওই যেভাবে দিবে সেই ভোট কাউন্টিংয়ে আপনাকে জয়লাভ করলেই তো আপনি। ইতিমধ্যে আমরা দেখছি বিএনপি 272 আসনের প্রার্থী ঘোষণা করেছে, এবং বিএনপির এই একক প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু মিত্র দলগুলোর মাঝে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। বিএনপি কি আসলে ঝুঁকি নিতে চাইছে না? আপনি যে বিষয়টির কথা বলছিলেন, আমি এটাই বললাম। দেখেন, অনেকগুলি বিষয় তো থাকে যে আপনি যদি এখন মিত্র জোটের সঙ্গে আপনি মনে করলেন 100ই দিতে, আপনার অন্তরে আছে আপনি 100ই দিতে চান, কিন্তু তারা পাশ না করে আসলে তো আপনি তাদেরকে কাজে লাগাতে পারতেছেন না, এবং আপনারও ঝুঁকিতে পড়ে যাচ্ছেন। সেক্ষেত্রে এটা তো বিবেচ্য বিষয়, এবং সেটা বিবেচনা করেই আমাদের স্ট্যান্ডিং কমিটি এটা করেছে যে আমরা অন্তপক্ষে 270-72টা আমরা থাকি, তারপরে এখনো সময় আছে, 28টা আছে, 28টা আসন কম না, সেই 28টা হয়তো তাদের মধ্যে বন্টন করে দেওয়া যেতে পারে। কিন্তু যারা যারা একটু ভালো, এবং সেখানে যদি আমাদের লোকজনগুলি ক্যাম্পেইন করে যে এটাও আমরা জোটবদ্ধভাবে আছি, মার্কা যাই হোক না কেন, এইভাবে ক্যাম্পেইন করতে পারলে হয়তো বা সেটার সুফল পাওয়া যেতে পারে। সেটাই বিবেচ্য বিষয়টা আসলে তাই ধানের শীষের। আপনি গণসংযোগ করছেন, ভোটারদের দ্বারপ্রান্তে যাওয়া হচ্ছে, কি দেখছেন? যদি আমি দলীয় নেতাকর্মীদের, সমর্থকদের কথা বিবেচনা করি, আমরা যেমনটি রাজনৈতিক অঙ্গনে শুনতে পাই যে বিএনপিতে অন্তর্কোন্দল প্রকট আকার ধারণ করেছে, তার কোনো আলামত দেখেন কি? এটা খুব বেশি জায়গায় না, ধরেন 10%, 15% জায়গায় এরকম আছে যে যারা ধরেন প্রার্থী ছিলেন, এক একটা জায়গায় প্রার্থী ছিলেন 3 জন, 4 জন, 5 জন এরকম করে ছিলেন আর কি। কতগুলো জায়গায় 2 জন ছিলেন স্ট্রং প্রার্থী, 2 জনই যোগ্য, কিন্তু আপনাকে 2 জনের বেশি, 1 জনের বেশি দিতে পারবেন না। সেই জায়গায় হয়তো একজনকে বসতে হচ্ছে, তাকে অন্যভাবে যে সরকার গঠন করা যায় তাকে হয়তো অন্যভাবে প্রোভাইড করা যাবে, সেই জিনিসটা বোঝানো হচ্ছে। তারপরে তো ভোটের সবারই ইচ্ছা, 15 বছর থেকে অনেকেই 17 বছর থেকে আন্দোলন করেছে, সমভাবেই আন্দোলন করেছে, এরকম অনেক জায়গা আছে আর কি, যে সে জায়গায় হয়তো একজনকে দেওয়া হয়েছে, সেই আরেকজন বিক্ষোভ করছে সেটাকে চেঞ্জ করার জন্য। তো সেগুলি আলটিমেটলি শিডিউল ঘোষণার পরে অথবা ফাইনাল মনোনয়নের পরে যাকে দেওয়া হবে, আমার বিশ্বাস যে ধানের শীষের যারা পক্ষের লোক এবং জাতীয়তাবাদী দলের লোক এবং তারা জাতীয়তাবাদীতে বিশ্বাস করে, তারা কিন্তু দিন শেষে সবাই একত্রিত হয়ে ধানের শীষে ভোট দেবে। মনোনয়নকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রাণহানির ঘটনাও কিন্তু ঘটেছে। আমরা যদি চট্টগ্রামের ঘটনা তুলে ধরি, সামনের দিনে আসলে স্বতন্ত্র প্রার্থীদের কিভাবে সামাল দেবে বিএনপি? এখন আমি তো বললাম একটা কথা, যে দিন শেষে কিন্তু ওইটাই হবে আর কি, যখন আপনার
বিভক্তি দেখা যাবে বা স্বতন্ত্র প্রার্থী হবে, তাদেরকে ডেকে বলা হবে আর কি যে তোমাদের তো আমাদের অনেকগুলি স্কোপ থাকবে আর কি পরবর্তীতে প্রোভাইড করার জন্য। পৌরসভা আছে, আমাদের উপজেলা আছে, আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, আমাদের সিটি কর্পোরেশন আছে, এগুলিতে নির্বাচন করতে চাইলে নির্বাচিত হতে পারে। আবার আপার টায়ার আছে, আর মহিলাদের ক্ষেত্রে আপনার রেশিও অনুযায়ী মহিলা এমপি নেওয়া যাবে। তো এগুলি হয়তো আমাদের হাইকমান্ড মেবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে সেগুলিকে নিরসন করা সম্ভব হবে বলে আমি মনে করি। 5 আগস্টের পরে ধরে নেওয়া হয়েছিল যে নির্বাচন হলে বিএনপি ভূমিধস জয় পাবে, কিন্তু 16 মাসে বলা হয়ে থাকে সমীকরণটা অনেকটা পাল্টে গেছে। এরই মধ্যে সাংগঠনিকভাবে বলি বা কৌশলের রাজনীতিতে বলি, জামায়াতে ইসলামী অনেকে এগিয়ে গেছে। জামায়াত নিয়ে বিএনপির ভাবনাটা কি? জামায়াত এগিয়ে গেছে কথাটা ঠিক ইন এ সেন্স ইন দ্য ফেসবুক, দ্য টুইটার, তারপরে আপনার বেশ কিছু মিডিয়া অনলাইন, এগুলিতে অনেক এগিয়ে গেছে। কিন্তু বাস্তবিক অর্থে আমি দেখলাম আগের চেয়ে তো এগিয়েছে বটেই, কারণ হলো আপনার একটা তো পতিত সরকার নাই, সে জায়গায় সেকেন্ড লাইনার হিসেবে জামাতে ইসলাম এখন পার্টি তো ছিল আপনার ধরেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এগুলি ছিল প্রমিনেন্ট পার্টি আর কি। আর অনেকগুলো পার্টি যদিও আছে সেগুলি হয়তো যুক্ত হয়ে আসলে নির্বাচন করত। কিন্তু এবারের ক্ষেত্রটা তো ভিন্ন। মানে গণ অভ্যুত্থানের পরে আপনার যে বিষয়টি হয়েছে যে সবাই আমরা অ্যাটলিস্ট ফেসিস্টকে অ্যাভয়েড করব, ফেসিস্ট ছাড়া আমরা যে দেশের এত বড় ক্ষতি করেছে, দেশের জনগণের ভোটাধিকার হরণ করেছে, এই দেশকে বিক্রি করে দেওয়ার মতো অবস্থা হয়েছিল, দেশের সব কিছু লুট করা হয়েছে, দেশের এখন এই দেশকে পুনর্গঠন করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবাই ঐক্যমত যে আমরা অন্তপক্ষে ফেসিস্ট আর হতে দিব না কাউকে। সেই জন্য ধরেন আপনার এটা নির্বাচনের ক্ষেত্রে জামাত তো এখন দ্বিতীয় স্থানে, সেক্ষেত্রে তারা এগিয়েছে। তারা তো তৃতীয় স্থানে বা চতুর্থ স্থানে ছিল। ধরেন তাদের ভোটের পার্সেন্টেজ ছিল 108%, তারপরে কমে এটা 4% হয়েছিল। এখন যদি বেড়ে আবার 8% হয়, আমি ধরলাম আওয়ামী লীগ নাই জন্য 16% হলো বা 20% হলো, তাতে কি যায় আসবে? কিন্তু সাম্প্রতিক সময়ে নিশ্চয়ই আপনি অবগত আছেন একটি জরিপের প্রসঙ্গে। আইআরআই যে জরিপটি করেছে সেখানে দেখা যাচ্ছে যে বিএনপির ভোট 30% এবং জামায়াতের ভোট 26%, মানে ব্যবধানটা মাত্র 4%। হ্যাঁ, তো আইআরআই একটা ইনস্টিটিউট, তারা হয়তো 5000 লোকের উপরে সেই জরিপটা করেছিল, আমি জরিপটা দেখেছি। এবং এর আগে আইআরআই যে জরিপ করে আওয়ামী লীগকেও দিয়েছিল। হ্যাঁ, তো তাদের 70% মানুষ আওয়ামী লীগকে চায়। এটা অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে কিন্তু তারা তাই বলছে। আর আওয়ামী লীগকে কিন্তু এই কথা বলেছিল 2023 সালে 70% লোক আওয়ামী লীগকে চায়, কিন্তু আসলে কি তাই? তো আইআরএর যে আপনার যে ইনভেস্টিগেশন বা জরিপ যেটাই বলেন না কেন, আই ডোন্ট বিলিভ দ্যাট। এবং তারা জরিপ করে সিলেক্টিভ কিছু জরিপ, আমি জানি না তারা কি মনে করবেন। ধরেন আপনাকে জরিপের লোকজনও ঠিক করা থাকে, আপনাকে কি জিজ্ঞেস করবো, আরেকজনকে কি জিজ্ঞেস করবো, আমাদের জরিপের লোকজনও ঠিক করা থাকে যে আপনি এটা বলবেন। এরকম জরিপও হচ্ছে আর কি। একই জরিপে কিন্তু উঠে এসেছে যে জামায়াতের কার্যক্রম পছন্দ করছে 53% মানুষ এবং বিএনপির কার্যক্রম পছন্দ করছে 51% মানুষ। একই কথা একটাই, যে জরিপে যেগুলো আসবে, জরিপ সম্বন্ধে কথা বললে আমার হাসি পায় আর কি। তো এই জরিপের সঙ্গে এমনকি আমি যদি অনেক আগে যাই, তখন আপনার জন্ম হয়েছে কিনা জানি না, 2001-এ আপনার যখন নির্বাচনে আমরা ছিলাম আর কি, আমি তখন এমপি ছিলাম, তখন আই ওয়াজ ভেরি ইয়াং এমপি আর কি। তো ওই সময় একটা জরিপে ছিল আওয়ামী লীগ 210টি আসন পাবে, সেটা থেকে 30টি পেয়েছিল। তো জরিপ হলো এটা আর কি। জরিপ এখন যদি সিলেক্টিভ জরিপ করেন আপনি, তো এই জরিপের কোনো মানে নাই। আর এই জরিপের উপর নির্ভর করে জনগণ কে হয়তো কিছু সংখ্যক লোককে আরে আতঙ্কিত করা আর কি, আরে এত লোক হয়েছে, এরকম একটা পরিবেশ সৃষ্টি করা বা একটা ভাইব তৈরি করা, এটা ছাড়া কিছু নয়। জনগণের মাঝে যে বিষয়টি আছে, বিশ্বাসযোগ্যতা একেবারেই নাই, সন্দেহ না, একেবারেই নাই।
এটা সন্দেহ কিছু নেই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেমনটি জানিয়েছেন, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। জাতীয় পার্টি নিয়ে বিএনপির ভাবনাটা কি, সেই প্রশ্নটি রেখে যাচ্ছি। বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ প্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। মিনিটস কথা বলে ফেলেছি, এর জন্য আমি আবার একটু প্রশ্নটা একটু বড় করে, কারণ আমি বুঝতে পেরেছি যে আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রশিদুজ্জামান মিল্লাত, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যদি একটু জানতে চাই যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপির আসলে ভাবনাটা কি। এর আগে যখন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছিল, বিএনপি কিন্তু সরাসরি বিরোধিতা না করলেও কিন্তু বলেছে যে কোনো দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়। সত্যি আমরা কিন্তু কোনো দল নিষিদ্ধ হোক এটা চাই না আমরা। কারণ আমরা আমাদের যখন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল তখন কিন্তু আমরা বলেছিলাম কথাটা, যে কোনো দলকে নিষিদ্ধ করে কিন্তু ঠেকানো যায় না। জামাতকে ঠেকাতে পেরেছেন? তো যে নিষিদ্ধ করতে চায় সেই নিষিদ্ধ হয়, এটাই প্রমাণিত হলো। এবং আওয়ামী লীগ যেভাবে একে একে তো একেবারে কথাই বলেছিল যে 10 বছর পরে বিএনপি এবং জামাত নাম বলতে বাংলাদেশে কিছু থাকবে না, তার মানে এগুলো নিষিদ্ধ করে শেষ করে দিবে। তো এই নিষিদ্ধ করাটাকে, এটা তো জনগণের উপর নির্ভর করে। কাজেই নিষিদ্ধের পক্ষে আমরা নই। জাতীয় পার্টি যদি তাদের যদি এখনো ক্যাপাবিলিটি থাকে, দে ক্যান কাম টু দ্য ইলেকশন, আমাদের কোনো আপত্তি নাই। এটা নির্বাচন কমিশন যদি মনে করে তারা আওয়ামী লীগের প্রেতাত্মা বা দোসর বা তারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত, সেক্ষেত্রে তারা চিন্তা করতে পারে অন্যভাবে। কিন্তু আমরা মনে করি না যে কোনো দলকে নিষিদ্ধ করা। জাতীয় পার্টি নির্বাচনে ভোটের হিসেব নিকেশটা বদলে যাবে কি? জাতীয় পার্টির তেমন কিছু বড় ধরনের আর ওরকম চাঙ্ক ভোট নাই, আপনার রংপুরের ওদিকে ছাড়া আর কোনো চাঙ্ক ভোট আমি দেখি না। সেক্ষেত্রে বলা যেতে পারে যে তারা 2, 4, 5টা সিট পেতেও পারে ওইদিকে। কারণ যেখানে ধরেন আমাদের কিছু কিছু জায়গায় যে কথা বললেন যে দ্বন্দ্ব হয়তো নিরসন হবে, সেটা হয়তো 95% হলো, 5% হলো না। 5% জায়গায় হয়তো আমাদের বিদ্রোহী ক্যান্ডিডেট থাকলো, সেক্ষেত্রে জামাত, জাতীয় পার্টি, বিএনপি, আদার্স পার্টি এবং সব মিলিয়ে থাকলে পরে কে বেরিয়ে আসবে বলা যায় না। তো এটা তো জনগণের উপর নির্ভর করে। আমরা সম্পূর্ণ নির্ভর করতে চাই জনগণের ভোটের উপরে। জনগণের উপরে আস্থা রেখেছি, তারা যেভাবে মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেটা হবে আসলে গণতান্ত্রিক পন্থা। কিন্তু এর আগে আমরা রাজনৈতিক অঙ্গনে শুনেছি এনসিপি এবং গণ অধিকার পরিষদ যেমনটি বলেছে, জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ পুনর্বাসনের এক ধরনের ষড়যন্ত্র চলছে। আমার মনে হয় কথাটা ঠিক না। এটা কথার কথা বলা যায়, বক্তৃতায় বলা যায় বা কেচি ওয়ার্ড, কিন্তু এগুলিতে বাস্তবিক অর্থে আমি তা মনে করি না। কারণ আওয়ামী লীগের যারা সমর্থক ছিল তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ কত বড় অন্যায় করেছে। এবং ইভেন আওয়ামী লীগের যারা দ্বিতীয় সারির নেতাকর্মীরা, তারাও কিন্তু আওয়ামী লীগের উপরে খুবই বিরক্ত, কারণ তাদেরকে ফেলে রেখে সবাই চলে গিয়েছে, একযোগে পালন করেছে। এবং একটা জাতি, একটা দলের নেতাকর্মীদের এভাবে ফেলে রেখে যাওয়া, সেটা মানে খুব ভালোভাবে তারা নিয়ে নেই। আমরা যারা নির্বাচন করতে গিয়ে বুঝতে পারছি আর কি। আমাদের দেখেন, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কি গেছেন কোনো সময়? 1/11 সময় যে ঘটনা ঘটেছে, ওনাকে পাঠাতে পারছেন? আপসহীন নেত্রী, যিনি দেশের এখন আমার মনে হয় জাতির নেত্রী বললে আপনার ভুল হবে না, সকল দলের নেত্রী বললেও ভুল হবে না। কারণ ওনার যে অসুস্থতার সময়ে দেখতে তো পারলেন যে সমস্ত আপনার সরকার, আপনার দল মত নির্বিশেষে, এমনকি আমাদের কোনো সময় কিন্তু এই সরকার থেকে দলীয় প্রধানের এইভাবে কোনো টেক কেয়ার করা হয় না। তাকে বিবিএ মর্যাদা দিয়ে, এসএসএফের আপনার নিরাপত্তা দিয়ে কিন্তু তাকে রাখা হয়েছে। এবং 3 বাহিনীর প্রধান দেখা করেছে, তারপরে আপনার ডক্টর ইউনূস এবং তার পরিষদ সকলেই দেখা করেছে, এবং প্রত্যেকটি দলের নেতা প্রধানরা তারা দেখা করেছে। তার মানে আপোষহীন এবং নীতিবান নেতা বা নেত্রীর ক্ষেত্রে এই হয়ে থাকে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এর প্রয়াত হওয়ার পর, যে শহীদ হওয়ার পর যে ঘটনাটা ঘটেছিল, যে বাংলাদেশে
দেখেন এত বড় মানে জানাজা কিন্তু এত বড় বাংলাদেশ পৃথিবীতে কোথাও হয় নাই। এত বড় এত ভালো একজন নেতা ছিলেন। তো এখন ইনি অসুস্থ হওয়াতে অসুস্থতার দোয়া কামনায় সারা বাংলাদেশে যেভাবে দোয়া হয়েছে, সারা বিশ্বে যেভাবে দোয়া হয়েছে, ইভেন কাবা শরীফে আমি তখন মক্কায় ছিলাম, আমরাও নিজেরা সব বাঙালিরা ওখানে দোয়া করেছি। সবাই মিলে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল থেকে যেভাবে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, এবং সেই দোয়ায় কিন্তু আল্লাহর রহমতে কিন্তু ম্যাডাম এখন অনেকটা আগের চেয়ে ভালো, এবং গত পরশুদিন থেকে কিন্তু রেসপন্স করতেছেন, এবং তিনি নিজে যেতেও চান না বাইরে আর কি, এরকম তার মনোভাব আর কি আমরা যেটা দেখতে পেলাম। এবং আমরা তো প্রস্তুত রয়েছিলাম যে তাকে দেশের বাইরে নিয়ে গিয়ে তার যে আমাদের তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু বসে সব কিছু সমন্বয় করছিলেন, এবং শেষ পর্যন্ত ওনার সহধর্মিণী ডক্টর জুবাইদা, তিনি কিন্তু হার্টের ডক্টর, তিনিও এসে কিন্তু পর্যবেক্ষণ করছেন এখন। তো সব মিলিয়ে আল্লাহর রহমত হয়তো হয়েছে, তিনি একটা ভালো অবস্থানে আছেন, এখন আস্তে আস্তে উন্নতির দিকে আসছে। আল্লাহ যাতে তাকে হায়াত দারাজ করেন, অন্তপক্ষে তিনি যাতে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখে যেতে পারেন, যেটার জন্য আমরা আশা করেছিলাম, যেটার জন্য তিনি খুব অপেক্ষা করছিলেন যে এই দেশের মানুষ কবে মুক্তি পাবে। এটার বহু ভিডিও আছে, আপনারা দেখেছেন, বহু কথা তিনি বলেছেন, সেগুলি অক্ষরে অক্ষরে কিন্তু ফলেছে। এবং এখন আমরা চাই, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি যাতে অন্তপক্ষে গণতান্ত্রিক বাংলাদেশটা দেখে যেতে পারেন আর কি। এবং তারেক রহমানের দেশে না ফেরা নিয়েও কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে নানামুখী প্রশ্ন দেখছি, এবং অনেকে অনেকভাবে কিন্তু হেসে মেলানোর চেষ্টা করছেন। রাজনীতির অন্দরমহলে কান পাতলে একটা গুঞ্জনও কিন্তু আছে যে বিএনপির দুঃসময়ে যেভাবে খালেদা জিয়া দলের হাল ধরেছিল, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও কি সেভাবে দলের হাল ধরতে যাচ্ছেন সামনের দিনে? দেখেন, ডক্টর জুবাইদা রহমান কোনোদিনও বলেননি যে তিনি আপনার রাজনীতিতে প্রবেশ করবেন, সে কথা কিন্তু তিনি বলেননি কোনো সময়। এবং এটা এমন নয় যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নাই, তিনি আসবেন না, বা তিনি জীবিত নাই, এই কারণে তার হাল ধরতে হচ্ছে, তা তো না। আমাদের জনাব তারেক রহমান এই 17 বছর ধরে এই দলটাকে আগলিয়ে ধরে রেখেছেন, পরামর্শ নিয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, কিন্তু ধরে রেখেছেন কিন্তু তিনি, এবং তার তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে একদম পুরা বিএনপিটাকে একত্রিত করে, এবং এখান থেকে যারা ছুটে গেছে বরঞ্চ তাদের বিপদ হয়েছে, যারা দু একজন গিয়েছিল তাদের বিপদ হয়েছে, কিন্তু আমাদের কিন্তু পুরা দলটাকে বাংলাদেশে ঐক্যবদ্ধ করে রেখেছেন কিন্তু তারেক রহমান সাহেব। কাজেই তিনি আসছেনও, তিনি নির্বাচন করবেন, তিনি একটা আসনের প্রার্থী, এবং তিনি আমাদের দলের নেতা, তিনি আমাদের সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী হবেন। কাজেই এক্ষেত্রে আমার মনে হয় না যে সেই পথে হাঁটছেন ডক্টর জুবাইদা রহমান, এটার সঙ্গে প্রাসঙ্গিক না। আজই যেমন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। কোন শঙ্কা থেকে এমন মন্তব্য? আমি সে বিষয়ে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক, আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, তারেক রহমান যেমনটি বলেছেন, সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। 2024 সালের 5 আগস্টের পর থেকে অনেকবার বলেছি সামনে অনেক কঠিন সময় আসবে। এখন নিশ্চয়ই আপনারা আমার কথার সত্যতা পাচ্ছেন। ঠিক কোন বিষয়গুলো উপলব্ধি থেকে তারেক রহমানের এমন মন্তব্য? তিনি প্রথম থেকে এই কথাটা বলে আসছেন, এবং আমাদের এখনো বলছেন আর কি, আমরা প্রমাণও পাচ্ছি আর কি। মানে এই যে আপনার প্রথম ধরেন এই প্রপাগান্ডা বিএনপির বিরুদ্ধে থেকে আরম্ভ করে আপনার প্রত্যেকটি বিষয় নিয়ে যেভাবে আমাদের উপরে তীর ছোড়া হচ্ছে আর কি, এই বাংলাদেশ জাতীয় দলের উপরে, সেগুলি তো ষড়যন্ত্রের একটি অংশ। আপনার ধরেন এখন যে কিছু কিছু ক্ষেত্রে ধরেন বন্দরে যারা দেওয়া, তারপর আপনার এই যে আজকেই আপনার মোবাইলের যে ব্যাপারটা হলো আর কি, এখন মোবাইল তো ফ্রিল্যান্সার, তারা তো অনেক ব্যবসা করে খায়, মানে মোটামুটি চলছে আর কি। তাদেরকে বলা হচ্ছে যে 61% ট্যাক্স দেওয়া লাগবে, এবং ট্যাক্সের হারটা একটু কমাই দিলে ভালো, মোবাইল ইউজার অনেক বেশি। তারপরে আপনার এটাকে সিম আপনার রেজিস্ট্রেশন করতে হবে, আপনার নতুন একটা মোবাইল কিনতে গেলে আবার একটা নতুন ওইটাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে। এই যে হ্যাসেলগুলি, এগুলি দরকার ছিল না আর কি। এগুলিকে নিয়ে আবার ধরেন আজকে সারা ঢাকা শহর বন্ধ ছিল প্রায়। তো এই যে প্রত্যেকটি বিষয়ে
মানে একটা করে জট পাকানো, এগুলি কিন্তু ষড়যন্ত্রের একটা অংশ আর কি। আপনার ইলেকশনে ধরেন আমাদের এই যে নিরাপত্তা নিয়ে আমরা যে চিন্তা করছি আর কি, এটাও একটা ব্যাপার। যেমন প্রথম দিকে যেটা এরশাদ ভাইয়ের এখানে হলো আর কি, চিটাগংয়ে গুলি করা হলো, তো এই ধরনের বিষয়গুলি নিয়েও কিন্তু ষড়যন্ত্র চলছে। প্লাস বাংলাদেশটি একটা ভালো দেশ হোক, একটা স্বনির্ভর দেশ হোক, স্বনির্ভর বাংলাদেশ হোক, এটা কিন্তু অনেকেই চায় না। একটা ভূ রাজনীতির মধ্যে আমরা পড়ে গেছি আর কি। এটা অনেকের স্বার্থ জড়িত আছে আমাদের বঙ্গোপসাগর নিয়ে, সাগর ভিত্তিক অনেক কিছু আছে আমাদের। ধরেন ভূ রাজনীতির মধ্যে অনেকগুলি তো আছে আর কি, এদিকে চীন, এদিকে আমেরিকা, এদিকে ইন্ডিয়া, এদিকে রাশিয়া, আপনার সব মিলিয়ে সবার তো স্বার্থ রক্ষার্থে বাংলাদেশকে কীভাবে ইউজ করতে পারে সেগুলিও কাজ করছে আর কি। সেই কারণে হয়তোবা তিনি এই কথাটি বলেছেন, এবং এই কথাটির প্রমাণ তো আমরা বিভিন্ন দেখেন বিশেষ করে একটি রাজনৈতিক দলের আমরা তো চিন্তাই করতে পারিনি যে তারা এই সমস্ত কাজ করবে আর কি। যে আপনার জামায়াতে ইসলাম, যে জামায়াতে ইসলাম বিক্রি করে করে এখন টিকিট দিচ্ছে আর কি, যে জান্নাতের টিকিট, ওকে টিকিট, এইগুলা যেগুলা মানে একেবারেই সহনীয় কথা নয় আর কি। আর আপনার তারা সেকুলার সাজার জন্য তারা হিন্দু একজন প্রার্থীকে প্রার্থিতা দিয়েছে। যদি ইসলামিক শরিয়া ভিত্তিক দলই যদি হয়ে থাকে, তাহলে তো আর আপনার আল্লাহকে বিশ্বাস করে না বা শরিক করে যারা, তাদের সঙ্গে তাদের মিত্রতা থাকাও। কিন্তু নিশ্চয়ই অবগত আছেন, গতকালই যেমন জামায়াতে আমি ডাক্তার শফিকুর রহমান বলেছে তারা যে কর্মকাণ্ড পরিচালনা করেছে বিগত দিনে, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এখন ওনার কাছে লাল কার্ডটা কি মানে কিভাবে দেখছেন, ওনার ভিশনে যদি সবুজকে লাল দেখেন তাহলে লাল বলতে পারেন আর কি। তো আমরা এটা বলতে চাই না, আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না। ওনারা যদি জনগণ যদি তাদের লাল কার্ড দেখায় তাদের কিছু বলা উচিত না, আর অন্যদের দেখায় যদি তাদেরও বলা উচিত না, আমাদেরও যদি দেখায় আমরাও এটা জনগণের উপর নির্ভর করা উচিত। এই সমস্ত কথা না বলে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা প্রস্তুতি নেওয়া দরকার। কারণ আমরা আমাদের যে তরুণ সমাজ আর কি, মানে তাদেরকে পুরোপুরি তৈরি করার জন্য কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু আজকেও একটা স্পিচ দিয়েছেন আর কি। তিনি বলেছেন যে আমাদের যেমন ধরেন আমাদের জিয়া রহমানের সময় স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য একটা আন্দোলন গড়ে উঠেছিল, এবং সেই হিসেবে খাল খনন থেকে আরম্ভ করে আমাদের কার্যক্রমগুলি চলছে। এখন তিনি স্বাবলম্বী বাংলাদেশ করতে চান। তিনি কিন্তু আজকে বলেছেন যে সকল তরুণ এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, নারীদের স্বাধীনতা, প্লাস গরিব নারীদের যারা কর্মক্ষম নয় তাদেরকে কর্মক্ষম করা, এবং ফ্যামিলি কার্ড দিয়ে তাদেরকে সহযোগিতা করা, কৃষকদের কার্ড দেওয়া যাতে করে তারা বীজ, সার এগুলি যাতে বিনামূল্যে বা কম মূল্যে তারা পেতে পারে, নিজের দেশকে গড়ার জন্য খাল কাটা থেকে আরম্ভ করে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য যা যা করা দরকার সেগুলি তিনি কিন্তু মিন করেছেন, এবং সেই কাজগুলি আমরা করব ওনার নেতৃত্বে। এবং আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা ঘটাবো, এবং মানুষের ভাগ্য পরিবর্তন ঘটলেই দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তিনি কিন্তু আজকে একটা খুব ভালো কথা বলেছেন যে আমরা একেবারে মানে 2 মাসের মধ্যে 1 মাসের মধ্যে সবকিছু ঠিক করে ফেলবো, বাংলাদেশ সিঙ্গাপুর বানিয়ে ফেলবো এবং আমেরিকা বানিয়ে ফেলবো, কানাডা বানিয়ে ফেলবো, এগুলি কিন্তু আমরা বলতে চাই না। আমরা আস্তে আস্তে যে পলিসিগুলো আমরা দিচ্ছি সেই পলিসিগুলি ইমপ্লিমেন্ট করে আমরা জনস্বার্থে যে সমস্ত কাজগুলি করা দরকার, আমাদের স্বাস্থ্যসেবা একদম গরিব মানুষের প্রান্তিক পর্যায়ে পর্যন্ত পৌঁছানো দরকার, সেগুলি পৌঁছানোর জন্য পলিসি ভিত্তিক কাজগুলি কিন্তু আমরা রেডি করে রেখেছি। কি কি করব আর বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে আমরা তৈরি করে রেখেছি, এবং এটা সম্পূর্ণই জনাব তারেক রহমানের নেতৃত্বে করা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যেমনটি সাম্প্রতিক সময়ে জানালেন তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তারেক রহমান কবে দেশে ফিরবেন? তারেক রহমান সাহেব খুব শিগগিরই ফিরবেন, এবং তফসিল ঘোষণার পরে আপনারা বুঝতে পারবেন
তিনি কবে আসছেন, এবং আমার ধারণা যে এই বছরের মধ্যেই তিনি দেশে আসবেন। এতদিন হয়তো আসার প্রস্তুতি তিনি সম্পূর্ণ নিয়েই আছেন। আমার ম্যাডামের অসুস্থতার কারণে তিনি কিন্তু সমন্বয় করেছেন সমস্ত বিশেষজ্ঞদের সঙ্গে। যদি ম্যাডামকে সত্যিকার অর্থেই আবার ইংল্যান্ডে নিতে হয়, তাহলে তো তার থাকা দরকার ওখানে, থেকে সেটেল করে দিয়ে তারপরে তিনি নির্বাচনের জন্য আসা, এই ধরনের চিন্তা ভাবনা তার থাকতে। তাহলে রাজনীতির অন্দরমহলে যে গুঞ্জন বা গুজবগুলো রয়েছে যে তারেক রহমান নির্বাচনের আগে দেশে ফিরছে না, তার কোনো ভিত্তি নেই? এটার কোনোই ভিত্তি নেই, একদম জিরো। এই গুজবে কান না দেওয়ার জন্য আমি বারবার জনগণকে আহ্বান করেছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, যে এই গুজবে কান না দিয়ে দেশে জনাব তারেক রহমান ফিরে আসবেন, তার নেতৃত্বে আমরা নির্বাচন করব, তার নেতৃত্বে আমরা আশা করি জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে বাংলাদেশ করার জন্য, আমরা আশা করি। এখানেই শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।